গড় ব্যাঙের মাথা নির্ণয় করো, তখন কি হবে? তাহলে প্রারম্ভিক ব্যাঙের মাথা যোগ সমাপনী ব্যাঙের মাথা ভাগ 2। ঠিক আছে, যদি কি বলে বলো তো, গড় গরুর মাথা নির্ণয় করো, তখন কি হবে? প্রারম্ভিক গরুর মাথা যোগ সমাপনী গরুর মাথা ভাগ 2। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা অলরেডি আর্থিক বিবরণী বিশ্লেষণ অধ্যায়ের সকল সূত্র নিয়ে আলোচনা করেছি। আমরা এই পর্বে ওই সূত্রগুলোরই কিভাবে আমরা অ্যাপ্লাই দেখতে পারি বা অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে একটা বিগত বছরের ম্যাথ লিখেছি। এই ম্যাথ করলে আমাদের মোটামুটি 6 থেকে 7টা সূত্রের আমরা প্রয়োগ এখানে আমরা করতে পাবো। আমরা যদি এখানে একটু দেখি, চলতি অনুপাত নির্ণয় করতে পাবো, কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করতে পাবো, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করতে পাবো, মোট লাভ অনুপাত নির্ণয় করতে পাবো এবং মজুদ আবর্তন অনুপাত আমরা নির্ণয় করতে পাবো। আমরা কিন্তু অলরেডি এই সূত্রগুলো শিখে এসেছি। এর আগে আমার 3-4টা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ওই ভিডিওগুলো যদি তোমরা দেখো খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পাবা। সূত্র যদি মনে রাখতে চাও ওই ভিডিওগুলো দেখে তারপর এখানে আসতে হবে। এখানে যদি আগেই চলে আসো তাহলে ম্যাথ বুঝবা ঠিকই, কিন্তু ওই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করতে না আসলে ওই ভিডিও আগে দেখে আসতে হবে। ওকে, দেখো তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে চলতি অনুপাত নির্ণয়। আমরা তাহলে প্রথমে চলতি অনুপাত নির্ণয় করব। তার আগে আমরা এই যে এখানে একটা বিগত বছরের ম্যাথ দেওয়া আছে, দায়সমূহ, এখানে কিছু দায় দেওয়া আছে, সম্পদসমূহ, এখানে কিছু সম্পদ দেওয়া আছে। ওকে, তাহলে দায়ও দেওয়া আছে আমাদের, সম্পদও দেওয়া আছে এবং এখানে আবার একটা অপশনালভাবে তারা দিছে যে চলতি বছরে বিক্রয়ের পরিমাণ 30 লক্ষ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় 25 লক্ষ টাকা দিয়ে দিছে। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে বলছে, এখানে চলতি অনুপাত নির্ণয় করতে বলছে। আমরা যদি চলতি অনুপাত নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখে ফেলি যে চলতি অনুপাত সমান সমান চলতি অনুপাত সমান সমান। আমরা কিন্তু শিখে এসেছিলাম যে চলতি অনুপাতের সূত্রটা আমাদের কি। আমরা চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং কার্যকারী মূলধন, এই তিনটার আমরা সূত্র দেখেছিলাম। কার্যকারী মূলধন অনুপাত, এই তিনটে সূত্র আমরা কি দেখেছিলাম? নিচে কি বসে? চলতি দায়, আর উপরে ওই যা থাকবে তার সাথে সম্পদ লাগাই দেব। ওকে, যেহেতু চলতি অনুপাত আছে, এই চলতি অনুপাতের কথা বললে কি নিচে বসে কি চলতি দায়, উপরে কি বসবে? চলতির সঙ্গে শুধু সম্পদ লাগাই দেব। চলতি সম্পদ। ঠিক আছে, আমরা সূত্র এর আগেও শিখেছি, এখন আমরা শিখে ফেললাম। এখন আমাদের কাজ কি? আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমাদেরকে চলতি দায়গুলো খুঁজে বাহির করা এবং চলতি সম্পদগুলো খুঁজে বাহির করা। তাহলে আমরা সেটা খুঁজে বাহির করে ফেলি ম্যাথটা। তাহলে এখন চলতি দায়গুলো আমরা দেখি, এই পাশে যা আছে সব দায়। এখন চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো যদি চিনতে না পারো, এর আগের দেখো ভিডিওটাই, একদম ইমিডিয়েট আগের ভিডিওটাই হলো চলতি সম্পদ এবং চলতি দায়ের। ঠিক আছে, তাহলে তোমরা এখন চলতি সম্পদ এবং চলতি দায় ওই ভিডিওটা দেখলে তোমরা সকল চলতি সম্পদ এবং চলতি দায় যেগুলো মোটামুটি পরীক্ষার খাতায় আসে বিগত বছরে, আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি। কোনো প্রকার মনে রাখতেও হবে না, মুখস্থ করতেও হবে না। ওকে, ভিডিও দেখলেই কাজ হবে। তাহলে দেখো, এখন আমরা যেটা করব, চলতি দায়গুলো সর্বপ্রথম খুঁজবো। শেয়ার মূলধন, এটা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলি নাই। সাধারণ সঞ্চিতি, এটাও বলি নাই। 10% ঋণপত্র, এটাও বলি নাই। শেয়ার অধিহার, এটাও বলি নাই। কি বলেছি? সকল প্রকার ব্যয়ের বকেয়া, এই যে বকেয়া খরচ, ব্যয়ের বকেয়া। তাহলে এটা কি? বকেয়া খরচ। যেহেতু এটা ব্যয়ের বকেয়া, তার মানে এটা কি হবে? চলতি দায়। প্রদায় হিসাব, সকল প্রকার প্রদায় কি হবে? চলতি দায়। বলেছিলাম না যে প্রদায় নোট, সকল প্রকার প্রদায় কি? চলতি দায়। এখানেও প্রদায়, এখানেও প্রদায়, তার মানে কি? চলতি দায়। ওকে, তাহলে আমাদের এই তিনটা হলো চলতি দায়। তাহলে কি কি? বকেয়া খরচ 25,000, 1,50,000, 1,25,000। তাহলে আমরা লিখে ফেললাম 25,000 যোগ 1,50,000 যোগ 1,25,000, 1,25,000। হ্যাঁ, ওকে। এখন আমাদের কাজ কি? এখন তোমরা চাইলে কিন্তু এগুলোও লিখতে পাইতে, আগে এগুলো লিখতা, তারপর টাকাগুলো লিখতা। এত তো আমাদের হাতে সময় নেই পরীক্ষার হলে, সে কারণে আমরা কি করবো? সরাসরি আমানগুলো লিখবো। লিখার পর এবার আমাদের কাজ হলো চলতি সম্পদগুলো খুঁজে বের করা। তার মানে এখানে যেহেতু এগুলো হয়ে গেছে, তার মানে চলতি সম্পদ এখানে থাকবে না, চলতি সম্পদগুলো এদিকে থাকবে, সম্পদের দাগে। ঠিক আছে,
ওকে, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদটাকে জীবনে চলতি সম্পদ হয় আমি কি বলেছি? বলি নাই। মজুদ পণ্য আমি কিন্তু একদম শেষে লিখে দিয়েছিলাম, ওই ভিডিওয়ে শেষে বলেছিলাম মজুদ পণ্য কি চলতি সম্পদ, মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য কিন্তু না, প্রারম্ভিক মজুদ পণ্যটা হলো প্রত্যক্ষ ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য কি প্রত্যক্ষ ব্যয়। তাহলে সমাপনী মজুদ পণ্যটা হলো আমাদের কি চলতি সম্পদ। ওকে, তাহলে সমাপনী মজুদ পণ্য কত আছে? 30,000। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 30,000। প্রাপ্য হিসাব, এই যে বলেছিলাম সকল প্রকার প্রাপ্য চলতি সম্পদ, এখন প্রাপ্যর সাথে যাই লাগা থাক সেটাই কি চলতি সম্পদ। তাহলে এখানে কত আছে? 3,50,000। তাহলে আমরা লিখে ফেললাম 3,50,000 যোগ নগদ, লিখে দিয়েছিলাম নগদ তহবিল কি চলতি সম্পদ। তাহলে কত আছে? 50,000, লিখে ফেললাম 50,000 যোগ ব্যাংক স্থায়ী আমানত 1 বছর, যেহেতু 1 বছরের জন্য 1 বছরের যে জিনিসটা ওটা কিন্তু চলতি সম্পদ হয় না সাধারণত, তাহলে ব্যাংক স্থায়ী হিসাবটা আমাদের চলতি সম্পদ হবে না। এবার দেখো প্রাপ্য নোট, ওই যে বলেছিলাম প্রাপ্য লেখা থাকলে কি হবে? সেটা চলতি সম্পদ হবে। তাহলে আমরা কি করব? প্রাপ্য নোটটা চলতি সম্পদ হিসেবে 1,50,000 নেব। তাহলে আমি এখানে 1,50,000 দিলাম। হ্যাঁ, ওকে। এরপর কি আছে? এরপর কি আছে? ডাকঘর সঞ্চয়পত্র, এটাও তো হবে না। অগ্রিম ভাড়া, ওই যে বলেছিলাম এটা হলো প্রথমেরটাই, যে সকল অগ্রিম ব্যয় কি চলতি সম্পদ। এই যে ভাড়াটা একটা ব্যয়, তাহলে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় তার মানে চলতি সম্পদ। ওকে, তাহলে অগ্রিম ব্যয় কত আছে? 75,000। তাহলে এর সাথে 75,000 আরও যোগ হবে। তোমরা সুন্দর মতো খাতায় লিখবে, যেহেতু এখানে জায়গা নাই এই কারণে আমি শর্টকাটে করলাম। তাহলে এবার যে কাজটা করবা তোমরা, উপরেরগুলো যোগ করবা এবং নিচেরগুলো যোগ করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে উপরেরগুলো আমরা যোগ করে ফেলি। আমাদের এখানে প্রথমে ছিল 30,000, 30,000 যোগ 3,50,000 যোগ 5 50 1 2 3 50,000, 75,000 যোগ 1,50,000। তাহলে কত হয়? 6,50,000। উপরে কত আসে? 6,50,000, 6,55,000, 6,55,000 আসে। ওকে, তাহলে এবার আমরা কি করব? এগুলো যোগ করব। 25,000 যোগ 1,50,000 যোগ 1,25,000 কত আসে? 3 লক্ষ আসে। তাহলে আমরা নিচে লিখলাম 3 লক্ষ, 3 লক্ষ, 3 লক্ষ লিখলাম। এবার আমাদের কাজ কি? 6,55,000কে 3 লক্ষ দিয়ে ভাগ দেওয়া। তাহলে ভাগ দিয়ে ফেলি। উপরে দিলাম 6,55,000 ভাগ 3 লক্ষ, আসে কত? 2.18। কত আসে? 2.18। তাহলে যেহেতু 2.18 আমি বলেছিলাম এর সঙ্গে কি করতে হবে? *1 দিতে হবে। ঠিক আছে, এর সাথে *1 দিতে হবে। তাহলে 2:18 বা 2.18:1। কেন? ওই যে এই 1 হলো আমাদের চলতি দায়, তাহলে 1 ভাগ চলতি দায় হলে চলতি সম্পদ কত আছে? 2:18। ঠিক আছে, মানে এক কথা এটা হলো আমাদের উত্তর। এতটুকু পর্যন্ত তোমার শিখলেই হবে, বাকিটা অটোমেটিকলি আস্তে আস্তে শিখে যাবা। তাহলে আমরা কি করলাম? এখানে আমরা যেটা করেছি, চলতি অনুপাতের ক্ষেত্রে উপরে চলতি সম্পদ দিছি, নিচে চলতি দায় দিছি। চলতি সম্পদগুলো আমরা এখান থেকে খুঁজে বাহির করেছি এবং চলতি দায়গুলো আমরা এখান থেকে খুঁজে বাহির করেছি। খুঁজে বাহির করার পর আমরা কি করেছি? ওগুলো লিখার পর 2টাকে ভাগ দিয়েছি। ভাগ দেওয়ার পর যা হয়েছে তার সাথে শুধু *1 দিয়েছি। ওকে, তাহলে এই হলো আমাদের প্রথমটার উত্তর। তাহলে আমাদের চলতি অনুপাত হলো এটা। এখন আমাদেরকে বলেছে কি? কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করতে। তাহলে যদি এখন আমরা কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করে আমরা লিখে ফেলি যে কার্যকারী মূলধন অনুপাত নির্ণয়। কার্যকারী মূলধন অনুপাত নির্ণয়। কার্যকারী মূলধনগুলো কি কি আছে আমরা একটু দেখি। কার্যকারী মূলধন অনুপাত নির্ণয় করার সূত্রটা আমরা কি জানি? ওই তো একই সূত্র। কার্যকারী মূলধন বলুক, চলতি অনুপাত বলুক আর তড়িৎ অনুপাতেই বলুক, তিনটারই নিচে কি হবে? চলতি দায়। তাহলে আমরা নিচে কি দিব? চলতি দায়। সূত্রটা আমরা আগে লিখি, চলতি দায়। আর উপরে কি যাবে বলো তো? এখানে উপরে কিন্তু আমাদের চলতি সম্পদ বা অন্য কিছু যাবে না, কারণ যেহেতু এখানে কার্যকারী মূলধন লেখা আছে এই কারণে আমরা কার্যকারী মূলধনই লিখব। কার্যকারী মূলধন লিখব। ওকে,
তাহলে এবার আমরা এক কাজ করি, এবার আমরা যে কাজটা করবো এটা একটা ভাগ দিব। নিচে কি চলতি দায় আছে, আমরা আগে চলতি দায়টা খুঁজে বাহির করি। চলতি দায় আমাদের কত, এই যে চলতি দায় ছিল আমাদের 3 লক্ষ। আমরা এর আগেরটা করেছিলাম না চলতি দায়, সেগুলোই তো এখানে যে আবার নতুন করে তোমাকে খুঁজে বাহির করতে হবে বিষয়টা এমন না। তুমি যদি একবার খুঁজে বাহির করো চলতি দায় কত, তাহলে সেটাই পরের ম্যাথে বসাই দিবা। এখন দেখো কার্যকারী মূলধন, আমরা কি জানি কার্যকারী মূলধন নির্ণয় সূত্র কি জানি, কার্যকারী মূলধন নির্ণয় সমান সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায়। কার্যকারী মূলধন নির্ণয় আমরা কীভাবে করব, চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চতে চলতি শতে সম্পদ মাইনাস চতে চলতি দাতে দায়। তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দেব, তাহলে আমাদের হয়ে যায়। তাহলে চলতি সম্পদ কত আছে, চলতি সম্পদ আমাদের ছিল 6,55,000। চলতি সম্পদ আমাদের কত, 6,55,000। এবার বাদ দিতে হবে কি চলতি দায়, বাদ দিলাম চলতি দায়। চলতি দায় কত, 3 লক্ষ, তাহলে আমি বাদ দিলাম 3 লক্ষ। তাহলে 6,55,000 থেকে আমরা 3 লক্ষ বাদ দিলে কত হয়, 3,55,000। 3,55,000। তাহলে এখন আমরা কি করবো, উপরে 3,55,000 দেব। তাহলে আমাদের এটা হলো কার্যকারী মূলধন। কীভাবে আমরা কার্যকারী মূলধনটা বাইর করলাম, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কার্যকারী মূলধন বাইর হয়। আমরা তো অলরেডি চলতি সম্পদ এবং চলতি দায় বাহির করেছিলাম এর আগের ম্যাথে, তাহলে সেটা থেকে আমরা বাদ দিলেই তো হয়ে যায়, আমরা বাদ দিয়ে দিলাম। এখন আমাদের কাজ কি, এবার এখন আমাদের কোনো কাজেই নেই 3,50,000-কে 3 লক্ষ দ্বারা ভাগ করা। 3,50,000-কে 3 লক্ষ দ্বারা ভাগ করা, ও 3,55,000-কে ভাগ 3 লক্ষ। 1.18 1.18 আসে কত, 1.18:1। বুঝতে পারলাম, 1.18:1। এটাই হলো আমাদের উত্তর। তাহলে আমরা এতক্ষণ থেকে যেটা শিখলাম সেটা হলো চলতি অনুপাত এবং কার্যকারী মূলধন অনুপাত। এখন তোমাকে যদি এখানে বলতো তড়িৎ অনুপাত নির্ণয় করো, তখন কি হইতো, তড়িৎ অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলো, তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্র আমরা জানি, নিচে চলতি দায় উপরে কি, উপরে আমাদের কি তড়িৎ সম্পদ। এখন চলতি দায় বলতে কি, চলতি দায় আমাদের যে 3 লক্ষ আছে সেই 3 লক্ষই নিচে বসবে। ওইটার ক্ষেত্রে কি হবে, ওইটার ক্ষেত্রে ওই 3 লক্ষই আমাদের নিচে বসবে। ঠিক আছে, 3 লক্ষই আমাদের নিচে বসবে। নিচে যেহেতু আমাদের 3 লক্ষ বসবে, 300-কে মানে কত, 3 লক্ষ। নিচে আমাদের যেহেতু 300-কে বসবে, 3 লক্ষ বসবে। এখন উপরে কি বসবে, তড়িৎ সম্পদ। তড়িৎ সম্পদ আমরা কি জানি, অগ্রিম ব্যয় এবং সমাপনী মজুত পণ্য ব্যতীত সবগুলোই কি তড়িৎ সম্পদ। তাহলে এবার এখানে দেখো স্থায়ী সম্পদ মজুত পণ্য, এই যে মজুত পণ্যটা তো আমাদের তড়িৎ সম্পদ না, এটা আমি বলেই দিছিলাম। প্রাপ্য হিসাব, এটা আমাদের তড়িৎ সম্পদ। নগদ, এটা তড়িৎ সম্পদ। প্রাপ্য এটা তড়িৎ সম্পদ। এই যে অগ্রিম ভাড়া, এটা আমাদের তড়িৎ সম্পদ না। কেন, ওই যে অগ্রিম ব্যয়, যতগুলো অগ্রিম ব্যয় আছে একটাও তড়িৎ সম্পদ হবে না, এবং মজুত পণ্যটা তড়িৎ সম্পদ হবে না। কোথাও কোথাও কোনো বইয়ে তারা এই অগ্রিম ব্যয়টাকেও চলতি তড়িৎ সম্পদ হিসেবে ধরেছে, কিন্তু কোনো বইয়ে আবার এই কাজ করেনি। তবে মানে আমার মতে আমি যে কয়েকটা বই দেখেছি তারা এই দুইটাই বাদ দিয়েছে। তোমরা সাধারণত মজুত পণ্য এবং অগ্রিম ভাড়া দুইটাই বাদ দিবা। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, মজুত পণ্যটা বাদ দিব এবং অগ্রিম ভাড়াটা বাদ দেবো। তাহলে এগুলো সারা যা আছে তাই চলতি সম্পদ। যে প্রাপ্য হিসাব নগদ, তাহলে এখানে কত, 3,50,000 আর 50, 4 লক্ষ। আর এখানে 5,50,000, এই 5,50,000 হলো আমাদের কি তড়িৎ সম্পদ। তাহলে উপরে দিবা 5,50,000, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিবা, যেটা হবে সেটা উত্তর। আবারও বুঝান, চলতি দায় মানে তো আমরা বুঝলামই, নিচে 3 লক্ষই বসবে, উপরে কি বসবে, তড়িৎ দায়। তড়িৎ দায়টা কীভাবে আসবে বলো তো, তড়িৎ দায় আসবে কীভাবে, সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় ব্যতীত সবগুলো কি হবে তড়িৎ দায়, তড়িৎ সম্পদ। তাহলে তড়িৎ সম্পদ যদি আমাদের সেগুলো হয়, তাহলে এখানে আমরা দেখবো ওইগুলো ব্যতীত কি কি আছে। স্থায়ী সম্পদ, এটা তো জীবনেও আসতেছে না। মজুত পণ্য, এটা তো আসবে না। এই যে প্রাপ্য নগদ, এটা তো এমনি আসতেছে না, এটা আসবে। এবং এই যে এটা চলতি সম্পদ আসবে, কিন্তু তড়িৎ সম্পদ আসবে না, এটা বলে দিয়েছিলাম। তাহলে মোটামুটি এগুলো আমাদের কি, এই হলো আমাদের 3টা আমরা সূত্র শিখলাম, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং চলতি মূলধন অনুপাত। এই হলো আমাদের প্রথম 3টা আমরা শিখে ফেললাম। এরপর এখনও আমাদের কয়টা আছে, 1, 2, 3টা এখনও আমাদের আছে। এখন আমরা এই পাশটা মুছে দিয়ে আমরা পরবর্তী 3টা ম্যাথ আমরা করব। তো শিক্ষার্থীরা, আমরা এই পাশটা মুছে দিয়েছি, আশা রাখছি তোমরা লিখে নিয়েছো। আর আমি ক্যালকুলেশন করার পর তোমরা আবারও ক্যালকুলেশন করবা। হতে পারে আমি ক্যালকুলেশনে 1-এর জায়গায় 2 চাপতেও পারি, যেহেতু তাড়াহুড়া করে আমি ক্যালকুলেশন করি। ঠিক আছে, তাহলে তোমরা আবারও ক্যালকুলেশন করবা যে আমার ক্যালকুলেশন ভুল হয় কি না। ওকে, তাহলে কিন্তু ম্যাথ কিন্তু আমি যেভাবে শিখাচ্ছি এইভাবেই হবে,
এখন ক্যালকুলেশন তোমার উপর নির্ভর করতেছে যে তুমি কত দ্রুত সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারছো। আমার মনে হয় যতদূর সম্ভব এখানে আমি একটা 3 লক্ষকে 30,000 ধরছিলাম, তোমরা যে কাজটা করবা ওটা আবার ক্যালকুলেশন করে সঠিকভাবে আনসার বাইর করবা। ওকে, এবার আসো তাহলে এবার আমরা যে কাজটা করব মোট লাভ অনুপাত নির্ণয় করব। তাহলে মোট লাভ অনুপাত নির্ণয়ের সূত্রটা আমরা দেখি। আমরা কি জানি বলো তো? মোট লাভ অনুপাত নির্ণয়ের সূত্র, মোট লাভ অনুপাত, আমরা মোট লাভ অনুপাত বলুক আর নিট লাভ অনুপাত বলুক, দুইটারই সূত্র আমরা মোটামুটি সেম জানি। আমরা জানি এই যে লাভ আসে কথা থেকে, বিক্রয় থেকে, তাহলে কিসের উপর লাভ ধরা হয়? বিক্রয়ের উপর লাভ ধরা হয়। আমরা সবসময় লাভ কিসের উপর ধরবো বলো তো? লাভ বা মুনাফা কিসের উপর ধরবো? এই লাভও যে জিনিস, মুনাফাও সে জিনিস, এই লাভ আবার না। তাহলে এই মোট লাভ বা নিট লাভ যেটাই বলুক, নিচে কি বসবে? নিট বিক্রয়। কারণ আমরা জানি বিক্রয়ের উপর মুনাফা ধরা হয়, এই কারণে নিচে কি বসে? নিট বিক্রয়। আর উপরে কি বসবে? যদি মোট লাভের কথা বলে উপরে মোট লাভ লিখবা, নিট লাভের কথা বললে উপরে নিট লাভ লিখবা, নিট লাভ লিখবা। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো নিট বিক্রয় এবং মোট লাভ খুঁজে বাহির করে এখানে লিখা। দেখো তো নিট বিক্রয় এখানে আছে, নিট বিক্রয় এখানে নাই, এখানেও নাই, কিন্তু আমাদেরকে সমন্বয় অংশে তারা দিয়ে দিয়েছে এই যে চলতি বছরে বিক্রয়ের পরিমাণ 30 লক্ষ টাকা। তাহলে যেহেতু বিক্রয় দিয়ে দিচ্ছে 30 লক্ষ, তাহলে আমরা এখানে 30 লক্ষ লিখে ফেললাম, 30 লক্ষ লিখে ফেললাম। এবার দেখো মোট লাভ, দেখো এখানে কিন্তু আমাদের মোট লাভ দেওয়া নাই, এখানেও দেওয়া নাই, এই কারণে আমি ম্যাথটা তোমাদের জন্য চুজ করেছি। যেহেতু এখানেও মোট লাভ দেওয়া নাই, এখানেও দেওয়া নাই, তাহলে বাহির করব কিভাবে? বাহির করার একটা নিনজা টেকনিক আছে। আমরা যারা আর্থিক অবস্থার বিবরণী, প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী আমরা যারা করে এসেছি তারা কিন্তু খুব সহজেই পাবো। দেখো আমরা কি শিখেছিলাম? মোট লাভ নির্ণয়ের সূত্রটা কি বলো তো? মোট লাভ আমরা কীভাবে নির্ণয় করেছিলাম? ওই যে দেখো, আমরা প্রথম নিট বিক্রয় নির্ণয় করেছিলাম, তারপর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছিলাম, এরপর কি বিক্রিত পণ্যের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি পেয়েছিলাম? মোট লাভ পেয়েছিলাম। তার মানে মোট লাভ আমরা কিভাবে পেয়েছিলাম? বিক্রয় থেকে বাদ দিয়েছিলাম বিক্রিত পণ্যের ব্যয়, তারপর আমরা কি পাই? নিট লাভ, নিট লাভ পাই, নিট লাভ না মোট লাভ পাই। তারপর আমরা কি পাই? মোট লাভ পাই, মোট লাভ পাই। এখানে যে বিক্রয়টা হবে এটা কিন্তু অবশ্যই নিট বিক্রয়, এটা অবশ্যই আমাদের নিট বিক্রয় হবে, ঠিক আছে? মানে এখানে যাই আসুক না কেন আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে সবগুলোই নিট। ওকে, এবার আসো তাহলে আমরা দেখি নিট বিক্রয় কত দেওয়া আছে। নিট বিক্রয় আমাদের কত আছে? 30 লক্ষ আছে না? 30 লক্ষ আমি লিখেই বললাম নিট বিক্রয় 30 লক্ষ। নিট বিক্রয় কত? 30 লক্ষ। নিট বিক্রয় যদি 30 লক্ষ হয়, বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় ওরা দিয়েই দিছে এই যে 25 লক্ষ। তাহলে এখানে আমরা লিখলাম 25 লক্ষ, 25 লক্ষ, ঠিক আছে? 25 লক্ষ। তাহলে এই 30 লক্ষ থেকে 25 লক্ষ বাদ দিলে আমাদের কত আছে? 5 লক্ষ। তাহলে এই 5 লক্ষ আমাদের কি? 5 লক্ষ হলো আমাদের মোট লাভ। তার মানে আমরা এই মোট লাভের এখানে 5 লক্ষ লিখে ফেলতে পারি কি পারি না? লিখে ফেললাম, হ্যাঁ লিখে ফেললাম। তাহলে এখন আমাদের কাজ কি? মূল কাজ কি? মূল কাজ হচ্ছে যে এটা আমরা মনে মনে ধরে নেব, অথবা তোমরা নোট দিয়েও লিখে ফেলতে পারো। দেখো আমরা যখন এখানে খুঁজে দেখলাম যে সম্পদের পাশে মোট লাভ দেওয়া নাই, তার মানে তখনই আমরা সমন্বয়ে চলে যাব এবং গিয়ে দেখব সেখানে কি কি দেওয়া আছে। সেখানে অবশ্যই বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে তার মানে বুঝবা যে ওই ম্যাথ আর করা যাবে না। যদি দেওয়া থাকে তাহলে তোমার মনে মনে ধরে নিবা, আমরা তো জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ পাই, তাহলে হয়ে গেল। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যদি আমরা মোট লাভ পাই, তাহলে মোট লাভ আমাদের ওইটা বিয়োগ করলে আসতেছে, তাহলে সেটা বসাই দেবো। এখন কথার কথা ধরে নাও তোমাদের বিক্রিত পণ্যের নিট বিক্রয়টা দেওয়া নেই। তোমার যেহেতু নিচে নিট বিক্রয় দরকার, এই নিট বিক্রয় তারা না দিয়ে এবারটা প্যাস করছে। সেটা কি? বিক্রয়ের জিনিসই দেয় নাই, ওরা দিছে দুইটা জিনিস। এখানে বিক্রয়ের ইয়েটা না দিয়ে দিছে কি? বিক্রিত পণ্যের ব্যয় 25 লক্ষ টাকা এবং মোট লাভ 5 লক্ষ টাকা দিছে। ধরে না এটা দেয় না বিক্রয়ের পরিমাণটা, এখানে দিছে কি? মোট লাভ 5 লক্ষ টাকা। তো এখন যদি তোমাকে বিক্রয়ের পরিমাণ বাহির করতে বলে তখন কি নতুন আবার সূত্র শিখবা? নতুন কোনো সূত্র দরকার নেই, সূত্র একটাই, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ। তাহলে আমরা এইভাবে আগে লিখে নেব। লিখে নেওয়ার পর কী করবো? আমরা জানি মোট লাভের টাকাটা এখান থেকে দেখে এখানে বসাবো, বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা এখান থেকে দেখে এখানে বসাবো। এখন দেখো নিট লাভটা উপরে আছে, নিট বিক্রয়টা, তাহলে এটা আমরা কীভাবে পাবো বলো তো?
আমরা যেহেতু 30 লাখ থেকে 25 লক্ষ বিয়োগ করে 5 লক্ষ পেয়েছিলাম, উপর থেকে আসছিলাম বিয়োগ করে, তাহলে এখন যদি নিচ থেকে উপরে যায় তাহলে বিয়োগটাকে যোগ করলেই হয়ে যায়। এই 25 লক্ষ আর 5 লক্ষ যোগ করে দেখো 30 লক্ষ আসে। ঠিক আছে, এরকম ম্যাথ তোমরা পাবা, আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। যদি এটা দেওয়া না থাকে, এই দুটো অ্যামাউন্ট দেওয়া থাকে, তোমরা এইভাবে এই দুটো অ্যামাউন্ট লিখবা, এই দুটো যোগ করলে উপরেরটা পাওয়া যায়। আবার যদি মনে করো বিক্রিত পণ্যের ব্যয় তোমার দরকার, তাহলে নিট বিক্রয় আছে, নিচে নিট লাভ আছে, বিক্রিত পণ্যের ব্যয় দরকার, তখন কি উপরেরটা লিখবা, নিচেরটা লিখবা, মাঝে যে অ্যামাউন্টে আসবে সেটাই হলো আমাদের উত্তর। এই 30 লক্ষ থেকে 5 লক্ষ বাদ দিলে 25 লক্ষ আসে। একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু সহজে বুঝে যাবা। আমি এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করলাম না। তাহলে এবার আমরা, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই ভিডিও অনেক বড় হবে, ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এটা ভাগ দিয়ে কী হয় বলো তো, এটা আমরা ভাগ দিয়ে ফেলি, আমরা এটা খুব দ্রুত ভাগ দিয়ে ফেলি। তাহলে 5 লক্ষ ভাগ 30 লক্ষ, আসে 0.16 এটা আসে, এটা পার্সেন্ট দেবো আমরা। ওকে, এটা হলো আমাদের উত্তর। তোমরা কি কাজ করবা, তোমরা এটা আবার ক্যালকুলেশন করবা। ওকে, তাহলে এবার আমাদের মোট লাভ অনুপাত নির্ণয় করা শেষ। আমরা মজুদ আবর্তনটা পরে নির্ণয় করবো, তার আগে প্রাপ্য হিসেবে আবর্তনটা নির্ণয় করে নিই। এই প্রাপ্য হিসেবে আবর্তন নির্ণয় আমরা জানি সূত্র কি জানি বলো তো? প্রাপ্য হিসাবে সূত্রটা কমেন্টে লিখো। প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত আমরা কিভাবে পাই? আমরা জানি এই প্রাপ্যটা কোন জায়গা থেকে সৃষ্টি হয় বা দেনাদারটা কোন জায়গা থেকে সৃষ্টি হয়। দেনাদার বা প্রাপ্য সৃষ্টি হয় নির্ধারে বিক্রয় থেকে। যদি ধারে বিক্রয় থেকে প্রাপ্যটা সৃষ্টি হয় তাহলে সেটা কি হবে সূত্র আমরা কি জানি? যদি ধারে বিক্রয় থেকে প্রাপ্য সৃষ্টি হয় তাহলে কি হবে নিচে, যদি প্রাপ্য হিসাবের কথা বলছে তাহলে নিচে কি হবে? গড় প্রাপ্য হিসাব, নিচে গড় প্রাপ্য হিসাব। আর যেহেতু আমাদের এই প্রাপ্যটা কোন জায়গা থেকে আসে? ধারে বিক্রয় থেকে, তাহলে উপরে আমরা ধারে বিক্রয় লিখলাম, ধারে বিক্রয়। ওকে, তাহলে এবার আমরা এক কাজ করি, গড় প্রাপ্য হিসাব নির্ণয় করি। আমি যখন তোমাদেরকে প্রথম বা দ্বিতীয় ভিডিওতে দেখিয়েছিলাম যে গড় প্রাপ্য হিসাব ধারে বিক্রয় এই সূত্রটা, তখন কিন্তু আমি তোমাদেরকে এই গড় প্রাপ্য হিসাব নির্ণয় করা শিখাইনি, কারণ আমি তোমাকে ম্যাথে শিখাবো এই কারণে। তাহলে এখন যদি আমি তোমাকে গড় প্রাপ্য হিসাবটা নির্ণয় করা শিখাই, গড় প্রাপ্য হিসাবটা এইভাবেই নির্ণয় করব, প্রারম্ভিক প্রাপ্য এবং সমাপনী প্রাপ্য এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? গড় প্রাপ্য। প্রারম্ভিক প্রাপ্য এবং সমাপনী প্রাপ্য এই দুটো যোগ করতে হবে এবং 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখন যদি বলে যে গড় প্রদায় নির্ণয় করো, তাহলে প্রারম্ভিক প্রদায় সমাপনী প্রদায় এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে কি হবে? গড় প্রদায় বাইর হবে। যদি বলে গড় মজুদ বাহির করো, তাহলে কি প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাহলেই হবে। এখন যদি প্রশ্নে এই দুইটার মধ্যে শুধু একটা দেওয়া থাকে তখন আর ভাগ দেওয়া কি কোনো কাজ করা নাই, শুধু ওইটা খাটায় এনে লিখবা। তাহলে আমরা এখানে দেখি কি কি দেওয়া আছে। গড় প্রাপ্য নির্ণয় করতে গেলে প্রাপ্যটা আমাদের যেহেতু সম্পদ, তার মানে সম্পদের পাশেই থাকবে। তাহলে এখানে দেখো শুধু এই প্রাপ্য হিসাবটাই দেওয়া আছে এবং এই প্রাপ্য নোটটা এখানে দেওয়া আছে। এখন এখানে ঝামেলার বিষয় হচ্ছে যে কোনো কোনো বইয়ে দেখবা প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট দুইটাই যোগ করে দিছে, আবার কোনো কোনো বইয়ে যোগ করে দেয় নাই। যেহেতু আমরা কি জানি গড় প্রাপ্য, যেহেতু এখানে বলেই নাই যে প্রাপ্য গড় প্রাপ্য হিসাব আর কি প্রাপ্য নোট, যেহেতু এখানে আমাদের ডিরেক্ট গড় প্রাপ্য হিসাব লিখে ফেলেছি, তার মানে আমরা শুধু এখানে এই যে গড় প্রাপ্য এই টাকাটাই বসাই দিতে পারি ওই অনুযায়ী, বইয়ের কথা অনুযায়ী। তবে আমরা যে কাজটা করতেছি দুইটাই যোগ করে দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ে যেভাবে আছে তোমরা সেভাবে করবা। ওকে, তাহলে 3,50,000 এবং 1,25,000 কত হয়? 3,00,000, 4,00,000, 4,50,000 আর 75,000। 4,75,000কে তুমি একবার যদি ভাগ দাও তাহলে কত হয় বলো তো? 3,50,000, 1,50,000, ও হ্যাঁ 3,00,000 কোথায় গেল? 3,00,000, 4,00,000, 5,00,000 টাকা আসে। 5,00,000কে এবার তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে? 2,50,000, 2,50,000, 2,50,000 আসে। 3, 4, 5,00,000, 2,50,000 আসে। এখন উপরে কত ধারে বিক্রয় আমরা কত জানি? এই যে বিক্রয়ের পরিমাণ কত ছিল? 30 লক্ষ। বিক্রয়ের পরিমাণ কত ছিল? 30 লক্ষ। তাহলে উপরে আমরা 30 লক্ষ দিয়ে দেবো, কারণ এখানে তো আর কোনো বিক্রয়ের পরিমাণ দেওয়াই নেই। যেহেতু আর কোনো বিক্রয়ের পরিমাণ দেওয়া নেই, এই কারণে আমরা যেটা আছে সেটাই বসাই দেব।
যেটা আছে আমরা সেটাই বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে। এখন তোমার বইয়ে যদি এরকম দেওয়া থাকে, শুধু এই 3,50,000 দেওয়া থাকে, তখন তুমি এটার 3,50,000 দিয়ে ভাগ দিবা। বুঝতে পারলা? আশা রাখছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা যে কাজটা করব, 3 লক্ষকে আমরা 2,50,000 দিয়ে ভাগ দেব। দেখো এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয়, এই বিষয়টা নিয়ে তোমাদের ঝামেলা হতে পারে। আমি আবারও বলি, আমরা গড় প্রাপ্য হিসাব কীভাবে নির্ণয় করব? প্রারম্ভিক প্রাপ্য এবং সমাপনী প্রাপ্য এই দুটো থাকলে। এখন এখানে আমাদের কি বলা আছে যেটা প্রারম্ভিক প্রাপ্য না সমাপনী প্রাপ্য? বলা নাই। যেহেতু বলা নাই, তার মানে আমরা এই দুটো যোগ করে কিন্তু আর 2 দিয়ে ভাগ দেব না। ঠিক আছে, আমরা এই দুটো যোগ করে কি দিয়ে ভাগ দেব না? 2 দিয়ে ভাগ দেব না। কেন 2 দিয়ে ভাগ দেব না? কারণ এখানে তো বলা নাই প্রারম্ভিক আর সমাপনী, যেহেতু কিছু বলা নাই এই কারণে আমরা 2টা যোগ করে নিচে বসাই দেব। 5 লক্ষই আমি তাহলে এখানে বসাই দিলাম। এবং তোমার বই যদি 3,50,000 দেওয়া থাকে, তাহলে তোমরা কি করবা? 3,50,000 দিয়ে করবা। এক এক বই এক এক রকম করে দেওয়া থাকে। তাহলে এবার আমরা যে কাজটা করলাম, 3 লক্ষকে 3,50,000 দিয়ে ভাগ দিয়ে ফেললাম। তাহলে ভাগ দিয়ে ফেলি। 3 লক্ষ, এটা কত? 30 লক্ষ। হ্যাঁ, এটা 30 লক্ষ ভাগ 5 লক্ষ, 6 আসতেছে। কত আসতেছে? 6 আসতেছে। 6 আর আবর্তন মানে কি? বার। আবর্তন সমান সমান কি? বার। তার মানে এই 6 বার লিখতে হবে। তার মানে প্রাপ্য হিসেবে আবর্তন, প্রদায় হিসেবে আবর্তন, এরকম যত সূত্র আছে সবগুলোর সঙ্গে কি লাগাই দিবা? বার লাগাই দিবা। ওকে, উত্তরে আসলে সেটার সঙ্গে বার লাগাই দিবা। তাহলে আশা রাখতেছি তোমরা আমার এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এটা মুছে দিই। এখানে আমি কনফিউশন ক্লিয়ার করার জন্য বলেছি, তোমার বইয়ে যেমনটা থাকবে ম্যাথ করতে গিয়ে দেখবা সেরকম অনুযায়ী কাজ করবা। তবে গড় প্রাপ্য কীভাবে নির্ণয় করবা? প্রারম্ভিক প্রাপ্য যোগ সমাপনী প্রাপ্য, এইভাবে। যেহেতু এখানে বলা নাই প্রারম্ভিক সমাপনী, তার মানে আমরা 2টাই যোগ করে এখানে বসাই দিছি। এবং তোমার বইয়ে যদি 2টাই যোগ না করে, শুধু এটাই করে, এখন আমার কি করার আছে? কিছু করার নেই। তাহলে এখন আমরা যে কাজটা করবো, এটা মুছে দেবো। মুছে দিয়ে আর একটা ম্যাথ আছে, আমরা সেটা দেখব। ওকে, কি আছে? মজুদ আবর্তন অনুপাত। এখন মজুদ আবর্তন অনুপাতের আমরা সূত্র কি জানি বলো তো? মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি? মজুদ আবর্তন অনুপাত সমান সমান নিচে কি বসে? গড় মজুদ, উপরে বিক্রিত পণ্যের ব্যয়। উপরে বিক্রিত পণ্যের ব্যয়, উপরে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা গড় মজুদ কত জানি বলো তো? গড় মজুদ কত জানি? এখন বিষয়টা হলো গড় মজুদ কীভাবে নির্ণয় করবো? তোমার প্রশ্ন আসতে পারে এটা, যে আমি গড় মজুদে কীভাবে পাবো? আমি একটু আগে বললাম না, গড় প্রাপ্য, গড় মজুদ মানে গড়ের সাথে যাই নির্ণয় করতে বলুক, গড়ের সাথে যাই নির্ণয় করতে বলুক। গড়ের যদি বলে যে গড় ব্যাঙের মাথা নির্ণয় করো, তখন কি হবে? তাহলে প্রারম্ভিক ব্যাঙের মাথা যোগ সমাপনী ব্যাঙের মাথা ভাগ 2। ঠিক আছে, যদি কি বলে বলো তো, গড় গরুর মাথা নির্ণয় করো, তখন কি হবে? প্রারম্ভিক গরুর মাথা যোগ সমাপনী গরুর মাথা ভাগ 2। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাকে বলে গড় মজুদ নির্ণয় করো, তাহলে কি? প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। আর যদি একটাই দেওয়া থাকে, তাহলে আর গড় নির্ণয় করারই বা কী আছে? যেহেতু আমাদের এখানে কি আছে? শুধু প্রারম্ভিক মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য নাই। তার মানে প্রারম্ভিক মজুদ পণ্যের টাকা 3 লক্ষ আছে, আমরা 3 লক্ষ বসাই দিলাম। ওকে, বুঝলাম। বিক্রিত পণ্যের ব্যয়, এবার দেখো তো আমাদের এখানে কি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে? আছে, এই যে 25 লক্ষ টাকা। তাহলে এখন আমরা কি করবো? এখানে 25 লক্ষ টাকা বসাই দেব। এখন তাহলে 3 লক্ষকে 25 লক্ষকে 3 লক্ষ দিয়ে ভাগ দাও, তাহলে যেটা আসবে সেটা 25 1 2 1 2 3 ভাগ 3 লক্ষ। 8.33 আসে কত? 8.33। যেহেতু কি আবর্তনের কথা বলছে, তার মানে উত্তরে কি হবে? বার। তার মানে প্রত্যেকটা আবর্তন যেখানেই লেখা থাকবে তার সাথে উত্তরে কি করবা? বার। 4.33 বার। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের বিশাল বড় ম্যাথ। এখানে আমি অনেকগুলো দেখানোর চেষ্টা করেছি, প্রায় 6টা। হ্যাঁ, তোমরা এইরকম করে সকল ম্যাথ করবা। সো মোটামুটি এগুলো ইনফরমেশনেই থাকে। তোমরা যে কাজটা করবা, এই ইনফরমেশনগুলো খুব সহজেই বারবার যদি প্র্যাকটিস করো, খুব সহজেই মনে রাখতে পাবা। সো আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।